শুভেচ্ছা আমন্ত্রণ সকলের জন্য। কানাডায় নির্মিত, টরন্টো থেকে প্রচারিত বাংলা টেলিভিশন কানাডার আজকের অনুষ্ঠানে সকলকে স্বাগতম। সাথে আছি আমি সৌমিতা। একটি গান দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করব। ও মাঝি রে মাঝি রে চলার পথে বন্ধু তুমি আমায় লইয়া যাও, তোমার পথের সঙ্গী কইরা আমায় লইয়া যাও। উজান বাইয়া যাও রে মাঝি, উজান বাইয়া যাও, চলার পথে বন্ধু তুমি আমায় লইয়া যাও, তোমার পথের সঙ্গী কইরা আমায় লইয়া যাও। আমি তোমার পথ চাইয়া আছি নিষেধি, তোমার লাইগা কাইন্দা কাইন্দা চোখ আছে কি। আমি তোমার পথ চাইয়া আছি নিষেধি, তোমার লাইগা কাইন্দা কাইন্দা চোখ আছে কি। ও আমি তোমার পথ চাইয়া থাকি, তোমার আশায় ব্যথা ঢাকি গো। চলার পথে বন্ধু তুমি আমায় লইয়া যাও, তোমার পথের সঙ্গী কইরা আমায় লইয়া যাও। উজান বাইয়া যাও রে মাঝি, উজান বাইয়া যাও, চলার পথে বন্ধু তুমি আমায় লইয়া যাও, তোমার পথের সঙ্গী কইরা আমায় লইয়া যাও। দীঘল বারুষ দীঘল দেবা গহীন রজনী, কত গান বাইধাছি বন্ধু কেউ তো জানিনি। দীঘল বারুষ দীঘল দেবা গহীন রজনী, কত গান বাইধাছি বন্ধু কেউ তো জানিনি। ও আমি তোমার পথ চাইয়া থাকি, তোমার আশায় ব্যথা ঢাকি গো। চলার পথে বন্ধু তুমি আমায় লইয়া যাও, তোমার পথের সঙ্গী কইরা আমায় লইয়া যাও। উজান বাইয়া যাও রে মাঝি, উজান বাইয়া যাও, চলার পথে
যাও চলার পথে বন্ধু তুমি আমায় লইয়া যাও তোমার পথের সঙ্গী কইরা আমায় লইয়া যাও। পূর্ণতা কাহাকে বলে আমি জানি, আমি ভাগ্যবান। পবিত্রতা, প্রেম, সেবা, শান্তি, তৃপ্তি কুলবে না, কিছুতেই কুলবে না। এসব নিয়েও জালেমের জুলুমের চির অবসানে সংগঠিত তোমার অমর বাণী আজ অব্দি প্রেরণার আদি উৎস। নিখুঁত শব্দের অর্থ অভিধান থেকে নয়, হে পূর্ণ মানব, শিখেছি তোমার কাছে। জ্যোৎস্নার দুরুদ পাঠে পাখিদের সমর্থন ঝরে ঝরে পড়ে, রোদেরা দুরুদ পাঠ করে, সেখানে তুলুক ঢেউ, ভীরু শাপলার মসৃণ কম্পন। হে মেঘ, শ্রাবণ বরিশার স্নেহ মেঘ, মদিনার স্বেচ্ছা নির্বাসিত প্রবাসী প্রদীপ, সহস্র রশ্মির দ্যুতি ছড়ায় জগতে। তাঁর কাছে, তাঁর সুপবিত্র চরণের কাছে ভাঙা কুঠিরের লক্ষ কোটি সালাম জানাও। দোসা দোসা ভেজিটেরিয়ান ও বাঙালি সুস্বাদু খাবারের সমারোহ। ইডলি, দোসা, বিরিয়ানি আরো অনেক মজাদার খাবার। ফ্রি পার্কিং এর ব্যবস্থা সহ টরন্টো ডস ও ড্যানফোর্ড ইন্টারসেকশনে দোসা দোসা। সানমুন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, আপনার আনন্দময় ও নিশ্চিন্ত ভ্রমণের নিশ্চয়তা। 3045 সাউথ ক্রিক রোড, মিসিসগা। বাংলা মিডিয়া, বাংলা বই, পত্রিকা, গানের সিডি, নাটক ও সিনেমার বিপুল সমাহার। ড্যানফোর্থ ও ভিক্টোরিয়া পার্ক এলাকায় বাংলা মিডিয়ায় সাদর আমন্ত্রণ। 3000 ড্যানফোর্থ অ্যাভিনিউ, টরন্টো। বাড়ি কিনবেন? সে অনেক ঝামেলা। আমি আপনাকে সাহায্য করব। সঠিক বাড়িটি কেমনে খুঁজে পাবো? আমি আপনাকে সাহায্য করব। মর্গেজ পেতে তো অনেক সমস্যা। আপনার মর্গেজ সমস্যা সহ বাড়ি কেনা বেচার যাবতীয় পরামর্শের জন্য সাজ্জাদ একটি বিশ্বস্ত নাম। দর্শক, বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ, রবীন্দ্র গবেষক ডক্টর আনিসুজ্জামান সম্প্রতি বাংলা টেলিভিশনের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছিলেন। আমাদের স্টুডিওতে সম্মানিত এই অতিথির সাথে কথা বলেছেন আহমেদ হোসেন। এখন দেখবেন সেই কথোপকথনের কিছু অংশ। শুধু দর্শক, আমরা অত্যন্ত আনন্দিত আমাদের বাংলা টেলিভিশন স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছেন ডক্টর আনিসুজ্জামান। তার পরিচয় আমার দেওয়ার কিছু নেই, স্বনামে খ্যাত। স্যার, আপনাকে স্বাগতম। অনেক ধন্যবাদ স্যার। আপনি আসতে আমরা খুব খুশি হয়েছি। আপনার কাছে আমরা জানতে চাই, প্রথমেই আমরা জানি, বাংলাদেশের সকলেই জানি যে আপনি একজন রবীন্দ্র বিশেষজ্ঞ। স্যার, এই যে রবীন্দ্র বিশেষজ্ঞ, এই কথাটা বা রবীন্দ্রনাথের সাথে কি করে জড়িয়ে গেলেন, কিভাবে এর মধ্যে ঢুকলেন? মানে আমি বাংলা সাহিত্যের ছাত্র এবং সেই হিসাবে তো রবীন্দ্রনাথ অনুরাগের সঙ্গে পড়েছি। আসলে বাংলা যে পড়বো যখন ঠিক করেছিলাম, তখনই রবীন্দ্রনাথ সম্পর্কে মনের মধ্যে আগ্রহ ছিল। পরবর্তীকালে নানা রকম অবস্থার মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ সম্পর্কে একটু বেশি চিন্তা ভাবনা করতে হয়েছে। 1967 সালে আহমদ সাফা এবং আমার আরেক ছাত্র, এরা দুজনে আমার ছাত্র, কাজী সিরাজ, ওরা এসে বলল যে এই পূর্ব পাকিস্তান থেকে রবীন্দ্রনাথ সম্পর্কে তো কোনো সংকলন হয়নি প্রবন্ধের, এখানে এত লেখা হয়েছে, আপনি এটা করুন। তা আমি সেই উদ্যোগটা নিলাম, প্রায় 50 জনকে লিখলাম রবীন্দ্রনাথ সম্পর্কে প্রবন্ধ লেখার জন্য। এই কাজ একটু অগ্রসর হতেই ওই কেন্দ্রীয় তথ্যমন্ত্রী খাজা শাহাবুদ্দিন বললেন যে টেলিভিশন বেতারে রবীন্দ্রনাথের গানের প্রচার হ্রাস করা হবে। তখন তো আমরা একটা প্রতিবাদ করে আন্দোলনের মধ্যে গেলাম। ফলে আমার বইটা ওই একটা প্রতিবাদের ধারায় একটা বিশেষ চিহ্ন হিসেবে দাঁড়িয়ে গেল। তাতে কেউ কেউ দেখা দিতে পারলেন না যারা সরকারি চাকরি করতেন বলে, আবার কেউ কেউ উৎসাহ করে দিলেন। 68 সালে বইটা বেরিয়েছিল। তো এটি বোধহয় আমার একটা উল্লেখযোগ্য কাজ সম্পাদনের, যদিও তবু
পরেও অল্প স্বল্প রবীন্দ্রনাথ সম্পর্কে ভাবনা চিন্তা করেছি। আমি এই গত কিছুদিন আগে বিশ্বভারতীতে ভিজিটিং প্রফেসর হয়ে থেকে এলাম। আচ্ছা স্যার, এই যে রবীন্দ্রনাথের আপনার এই পাণ্ডিত্য এবং রবীন্দ্রনাথ নিয়ে কাজ করা, এই যে আমাদের একটা রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশের জন্ম, এই জন্মের যে আমাদের সার্বভৌমত্ব সবকিছু মিলে একটা দিক নির্দেশনা ছিল, একটা রাষ্ট্রের একটা দর্শন ছিল। এই যে রবীন্দ্র দর্শন এবং রাষ্ট্রের দর্শন আমার কাছে মনে হয় যে অনেকটা একরকমই ছিল, কাছাকাছি ছিল। কিন্তু আজকে যদি তাকিয়ে দেখি সেখান থেকে আমরা কোথায় সরে গেছি। তো এই সময় আপনি কি মনে করেন একজন বিশেষজ্ঞ হিসেবে যে রবীন্দ্র চর্চা কি করে হওয়া উচিত আর কিভাবে দর্শনটা কাজে লাগাতে মানে একটা কথা আমি বলি যে 1960-এর দশকে যখন আমাদের দেশে বাঙালি জাতীয়তাবাদী ভাবধারা প্রবল হচ্ছে, তখন রবীন্দ্রনাথ ছিলেন আমাদের প্রধান প্রেরণা। এবং মুক্তিযুদ্ধের সময় তারপরেও, অর্থাৎ বাংলাদেশের জাতীয়তাবাদী উত্থানে রবীন্দ্রনাথের একটা বড় ভূমিকা ছিল। কিন্তু আমরা এও জানি যে রবীন্দ্রনাথ জাতীয়তাবাদকে খুব বেশি প্রশ্রয় দেননি। তিনি বঙ্গভঙ্গ আন্দোলনে যোগ দিয়েছিলেন, অল্পদিন পরে সরে যান। 1912 সালের দিকে এই যে ন্যাশনালিজম নামে বই লেখেন, সেখানে রবীন্দ্রনাথ এই আক্রমণাত্মক যে জাতীয়তাবাদ পাশ্চাত্যে দেখেছিলেন তার বড় রকম সমালোচনা করেছিলেন এবং সমালোচনা করে পাশ্চাত্যের বিরাগ ভাজন হয়েছিলেন। তো ফলে আমরা যা করেছি তাতে বলা যায় যে আমরা আমাদের জাতীয়তাবাদী আন্দোলনে রবীন্দ্রনাথকে ব্যবহার করেছি, যদিও রবীন্দ্রনাথ সম্পূর্ণ এটা মানে এই জাতীয়তাবাদের পক্ষে নন। তবে এই কথা বলা যায় যে আমাদের জাতীয়তাবাদ তো আগ্রাসী জাতীয়তাবাদ ছিল না। আমরা আমাদের সংস্কৃতির জন্যে, রাজনৈতিক অধিকারের জন্যে, অর্থনৈতিক স্বার্থের জন্যে সংগ্রাম করছি। কাজেই রবীন্দ্রনাথ থাকলে হয়তো সাই দিতেন আমরা যা করছিলাম। এখন বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের সময় যেসব আদর্শ আমরা সামনে তুলে ধরেছিলাম, যা 1972 সালে আমাদের সংবিধানে মূলনীতি হিসাবে গৃহীত হয়েছিল, তার থেকে তো আমরা অনেকখানি সরে গেছি। এবং সেখানে আমি বলবো যে রবীন্দ্রনাথ গণতন্ত্রের পক্ষে ছিলেন বরাবর। রবীন্দ্রনাথ একটা সুষম বন্টন, আর্থিক সম্পদের সুষম বন্টন, এটার কথা বলেছেন। ধর্মনিরপেক্ষতার আমাদের যে আদর্শ ছিল তার সঙ্গে রবীন্দ্রনাথের মিল ছিল। কাজে আমরা বলতে পারি যে রবীন্দ্রনাথের যে চিন্তা তার থেকে আমরা অনেক তার কাছেই ছিলাম। পরে তো অনেক সরে এসেছি আমরা সেই জায়গা থেকে, এবং যত সরে এসেছি মনে হয় যে রবীন্দ্রনাথের চিন্তাভাবনা থেকে তত দূরে রাষ্ট্রীয়ভাবে সরে গেছি। যেমন আমরা যে রাষ্ট্রধর্ম করলাম এবং এর ফলে যারা ইসলাম ধর্মাবলম্বী নয় তারা এক ধরনের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হয়ে গেল। এইটা নিশ্চয়ই রবীন্দ্রনাথ অনুমোদন করতেন না। তাছাড়া একটা বড় ব্যাপার যেটা ছিল, রবীন্দ্রনাথ রাষ্ট্রকে নিয়ে যা ভেবেছিলেন, তিনি বলছেন যে আমরা পাশ্চাত্য আদর্শে রাষ্ট্রের উপরে অনেক দায়িত্ব দিয়েছি, রাষ্ট্রের কাছে অনেক দাবি করি, কিন্তু আমাদের ভারতীয় আদর্শ ছিল সমাজকেন্দ্রিক। কাজে সমাজের উপরে তার জোর, যে সমাজ অনেক কাজের ভার নেবে। এইটা ছোট্ট একটা প্রবন্ধ বই আছে রবীন্দ্রনাথের, স্বদেশী সমাজ, 1903-এর দিকে লেখা। এটা খুব চমৎকার করে বলেছেন কি কাঠামো হবে ইত্যাদি। এটার সঙ্গে মেলে যখন আমরা বলি যে আমাদের স্থানীয় স্বায়ত্ত শাসন আমরা দেব, অর্থাৎ গ্রামগুলোকে বা ছোট প্রশাসনিক একককে ধরে আমরা অগ্রসর হব। এখন দেখুন আমাদের সংবিধানে আমরা কিন্তু বলছি এই কথাটা যে স্থানীয় স্বায়ত্ত শাসন দেওয়া হবে, এবং আমাদের যে গ্রামাঞ্চল এইগুলো আমাদের অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় রাজনৈতিক জীবনের একটা এককে পরিণত হবে।
তো আরেকটা বিষয় তো আছে যে রবীন্দ্রনাথের যে ভালোবাসা, মূল্যবোধ, এর তো মানে বলা হয় যে আমাদের দেশে খুব অবক্ষয়ের চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। হ্যাঁ, বটেই তো। যেমন মানে পাশ্চাত্য জগৎ রবীন্দ্রনাথকে যখন গীতাঞ্জলির মধ্যে দেখেছিল, তারা মনে করেছিল যে রবীন্দ্রনাথ প্রাচীন ভারতের যে ঋষি সন্ত এদেরই উত্তরাধিকারী। কিন্তু রবীন্দ্রনাথের যে আধুনিক মন ছিল, আধুনিক চিন্তা ছিল, এইটা তারা তখন বোঝেননি, এবং পরে যখন বুঝেছেন তখন বেশি পছন্দও করেননি। কিন্তু রবীন্দ্রনাথ পাশ্চাত্যে গিয়েও সর্বশেষে যে অক্সফোর্ডে রিলিজিয়ন অফ ম্যান নামে হিবার্ট বক্তৃতা দেন, সেখানে তিনি মানুষের ধর্মের কথা বলছেন। সেই ধর্ম কি, সেটা আমাদের প্রাতিষ্ঠানিক কোনো ধর্ম না। তিনি বলছেন যে অন্য এক জায়গায় কথা ব্যাখ্যা করেছেন যে জলের যেমন ধর্ম জলত্ব, আগুনের ধর্ম যেমন আগুনত্ব, মানুষেরও তেমনি আছে। তাই এই যে সবার উপরে রবীন্দ্রনাথ মানুষকে স্থান দিয়েছিলেন, মানুষকে ভালোবাসা, মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ, এইটি কিন্তু তার চিন্তার একটা বড় অংশ ছিল। আমরা এখন অনেক সময় বলি আন্তর্জাতিকের কথা, কিন্তু এইটা আমরা জীবনে গ্রহণ করতে পারিনি। ফলে এক অর্থে আমরা অনেক ক্ষুদ্র পরিসরের মধ্যে বাস করি, এবং মানুষকে ভালোবাসা দূরের কথা, দেশের মানুষকেও তো যথেষ্ট ভালোবাসতে পারছি না। উনি ওনার তার কবিতায়, তার গানে যে আত্মোপলব্ধি, যে কষ্ট, বেদনা, ভালোবাসা, প্রেম ইত্যাদির বিষয়ে অনেক প্রকট, এবং সে থেকে আমরা দূরে। স্যার, এবার একটু অন্যরকম প্রশ্ন করতে যাচ্ছি আপনাকে স্যার, যে আপনার স্যার যে জীবনের কিছু যদি স্মরণীয় ঘটনা, যে একটা কিছু করার স্মরণীয় ঘটনা একটু বলবেন স্যার, আমাদের দর্শক শ্রোতারা জানবে। আরেকটা বিষয় জানতে চাচ্ছি হচ্ছে যে আপনার কি পরিকল্পনা আছে, লেখালেখির হতে পারে কিংবা গবেষণার হতে পারে? আমার পরিকল্পনার মধ্যে এই মুহূর্তে আমি কাজ করছি বাংলা একাডেমির উদ্যোগে। আমরা অনেকের লেখা নিয়ে 5 খণ্ডে বাংলা সাহিত্যের ইতিহাস রচনার একটা পরিকল্পনা করেছিলাম অনেকদিন আগে। তো প্রথম খণ্ড বেরিয়ে গেছে, দ্বিতীয় খণ্ড এবছর বেরোবে। ওই কাজটা এখন করছি। এইটা কিছুটা ঢাকা ইউনিভার্সিটি হিস্ট্রি অফ বেঙ্গল ছিল, ওই আদলে করা। দেখা যাক কীরকম দাঁড়ায়। আর আমার নিজে টুকটাক লেখালেখি করছি। আমার একটা স্মৃতি কথা ধারাবাহিকভাবে দিচ্ছি, অন্য একটা একাডেমিক বইও তৈরি করার চেষ্টা করছি। 1800 খ্রিস্টাব্দের আগের বাংলা গদ্যে যে নমুনা আমি সংগ্রহ করছি, ওই নমুনাগুলো ছাপিয়ে একটা দেয়া, যে একটা পুরনো বাংলা গদ্যের ধারা ছিল, এইটা বোঝানো। এইটাই মোটামুটি, জানি না কতটা করতে পারবো। আর জীবনে তো অনেক মজার ঘটনা, অনেক ঘটনা ঘটেছে। এই মানে রবীন্দ্রনাথের প্রসঙ্গে যখন আছি আমরা, ওই প্রসঙ্গে বলি দুটো ঘটনা। একটি হচ্ছে, আমি 65 সালে সান ফ্রান্সিসকোতে অ্যাসোসিয়েশন অফ এশিয়ান স্টাডিজের কনফারেন্স গেছি। তো কোনো একটা বিরতির সময় ওই কফি খাচ্ছি, আমার পাশে যে মহিলা বসা, তার প্রথম নাম দেখি চিত্রা। তা আমার কৌতূহল হলো, জিজ্ঞেস করলাম যে এই নাম তোমার এলো কী করে? না, আমি তোমার প্রথম নামটা কি? তা সে বলছি তোমার তো ভালো বোঝার কথা। তেমন এলো কী করে? সে বলছে যে আমার বাবা রবীন্দ্রনাথের চিত্রা নাটক, মানে চিত্রাঙ্গদার ইংরেজি অনুবাদ, উনি দেখে এত মুগ্ধ হয়েছিলেন যে ভেবেছিলেন যে ওর মেয়ে হলে নাম দেবেন চিত্রা। তো সেই নাম বহন করে চলছি, আর আমার সবার কাছে কৈফিয়ত দিতে হচ্ছে আমাকে। তো এটি খুবই একটা এশিয়া আমেরিকান মেয়ে চিত্রা নাম ধারণ করে আছে, এরকম ঘটনা। তারপরে একবার গেলাম হাঙ্গেরিতে, তা আমি ওদের বললাম যে লেক বারাতনে যাব। তো কেন, ওখানে কি আছে? আমি বললাম যে ওখানে আমাদের একজন কবির স্মৃতি আছে, নিয়ে গেলাম। তো ওখানে বসে রবীন্দ্রনাথ কবিতা লিখেছিলেন, লেখন বইয়ের পাণ্ডুলিপি তৈরি করেছিলেন। আর ওখানে একটা ওর প্রস্তর মূর্তিও আছে। তা আমি যখন গেলাম, তখন সে বলছে
যে উনি যে ভারতীয় কবি, তুমি বললে তোমাদের কবি। তো আমি সেইটা বললাম, আমি তখন বললাম যে দেখো উনি আমাদের দেশের জাতীয় সঙ্গীত লিখেছেন, রবীন্দ্রনাথ ভারতেরও লিখেছেন বলে আমি বললাম যে এইখানে লেখা রবীন্দ্রনাথের কবিতার দুটো লাইন তোমাকে বলি, যে বিদেশে অচেনা ফুল কবিকে ডেকে বলছে যে আমার যে দেশ তোমার তো সেই দেশ। তো ওরাও খুব মুগ্ধ হয়েছে এই কথা শুনে আর কি। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই বাইরে বেড়াতে এসে, আমাদের কানাডা বেড়াতে এসে সময় দেওয়ার জন্য, ব্যস্ততম সময় থেকে। অনেক ধন্যবাদ আপনাদের আমাকে আমন্ত্রণ করার জন্য। পল্টু কুমার শিকদার, বাংলাভাষী ক্যানাডিয়ান ব্যারিস্টার, ইমিগ্রেশন, পার্সোনাল ইনজুরি, ক্রিমিনাল ল, রিয়েল এস্টেট সহ যে কোনো বিষয়ে আইনগত পরামর্শের জন্য নির্ভরযোগ্য ও বিশ্বস্ত। অমনিবাস ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং সার্ভিসেস, দ্রুত ট্যাক্স রিফান্ড সহ যাবতীয় ট্যাক্স ও বিজনেস অ্যাকাউন্টিং এর জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। যোগাযোগ মোশতাক আহমেদ, 2811 ড্যানফোর্থ অ্যাভিনিউ, টরন্টো। সড়ক দুর্ঘটনা অথবা পড়ে গিয়ে আপনি কি আঘাতপ্রাপ্ত? 20 বছরের অভিজ্ঞতায় সমৃদ্ধ ঘোষ ল অফিস আপনার সেবায়, আপনার সাথে। আপনার সঠিক ক্ষতিপূরণ প্রাপ্তিতে অভিজ্ঞ আইনজীবীর কোনো বিকল্প নেই। আমরা বাংলায়ও কথা বলি। একটি স্বপ্নিল বাড়ি, একটি লাভজনক ব্যবসা, একটি নির্ঝঞ্ঝাট কন্ডোমিনিয়াম। আপনার এমন সব স্বপ্ন পূরণে অভিজ্ঞ রিয়েল এস্টেট এজেন্ট শাহজাদ একটি বিশ্বস্ত নাম। একটি গান শুনতে শুনতে শেষ করব আজকের অনুষ্ঠান। আপনাদের প্রতি কৃতজ্ঞ আমরা আমাদের সাথে থাকার জন্য। এক পক্ষকাল পরে ঠিক একই সময়ে একই চ্যানেলে আমাদের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাঙালির সাথে বাংলা বলুন। পৃথিবীর পারে কত ফুল ফোটে আর ঝরে, সে কথা কি
ফুল